ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প 38 মিনিট। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 15 অক্টোবর 1947 সালে এবং মৃত্যু 2010 সালের 18 জুলাই। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং সম্পাদক। তিনি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র ছিলেন। তার লেখা তারানাথ তান্ত্রিকের গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি বইয়ে, যথা তারানাথ তান্ত্রিক 1985 এবং অলাত চক্র 2003। তিনি আরণ্যক উপন্যাসটি সম্পাদনাও করেছিলেন। আজকের গল্প 38 মিনিট গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায় ছোট গল্প এই বইটি থেকে। মুখ্য ভূমিকায় কথক ও বিমলদা, গল্প পাঠে আমি বিজয়। শুরু হচ্ছে আজকের গল্প 38 মিনিট। ইন্ডিয়ান এয়ারলাইন্সের লেবেল লাগানো বাদামি ফাইবারের সুটকেসাতে সাদা রং করা কাঠের বেড়ার ফাঁক দিয়ে বেরিয়েই আমাকে দেখে বিমলদা বলে উঠলেন, ওয়াই, ইফ ইট ইজ নট আওয়ার ওল্ড বিশু, কতদিন পর দেখা। ওয়েল, হাউ ইজ মম? মা নিশ্চয়ই একটু সামলে উঠেছেন। বিমলদার হাত থেকে সুটকেসটা নিয়ে বললাম, এদিক দিয়ে আসুন, প্রিপেড ট্যাক্সি ঠিক করা আছে। আর কোনো লাগেজ নেই তো? না রে ভাই, অলওয়েজ ট্রাভেল লাইট। তা প্রিপেড ট্যাক্সি ঠিক করলি, কত ভাড়া লেগেছে বল, দিয়ে দি। সে আপনার ভাবতে হবে না বিমলদা, মেশমশাই দিয়ে দিয়েছেন। চলুন। ভিআইপি রোডটুকু ছাড়িয়ে এসেই আমাদের ট্যাক্সি কলকাতার স্বাভাবিক ট্রাফিক জ্যামে আটকে গেল। আন্দাজে বুঝলাম দক্ষিণ প্রান্তে পৌঁছতে 1 ঘন্টার ওপর সময় লাগবে। বিমলদা পকেট থেকে রুমাল বের করে ভালো করে মুখ মুছে বললেন, এই শহরটা দিন দিন যেন কেমন অচল হয়ে যাচ্ছে। ইস, এত গাড়ি ঘোড়া, মানুষ, সাইকেল, সব একই রাস্তা দিয়ে চলছে, জ্যাম তো হবেই। প্লেন ল্যান্ড করার আগে নিচে তাকিয়ে দেখেছিলাম, সমস্ত শহরের ওপর একটা ধোঁয়ার ধুলোর চাদর জমে আছে, এমন বিচ্ছিরি লাগে। ট্যাক্সিকে বলা হয়েছিল মেট্রোপলিটন বাইপাস ধরতে, বালিগঞ্জ দিয়ে শহরে ঢুকে পড়লেই হবে। কিন্তু কলকাতায় পরিকল্পনা মাফিক কাজ করা কঠিন। পার্ক সার্কাসে ঢোকবার রাস্তার একটু এধারেই বাঁধাকপি বোঝাই একটা বিশাল ট্রাক এক্সেল ভেঙে কাত হয়ে পড়ে আছে। সমস্ত পথ জুড়ে গড়াগড়ি খাচ্ছে অজস্র বাঁধাকপি। দুজন অনিচ্ছুক চেহারার খালাসি একখানা একখানা করে কপি সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। দুদিকেই জমেছে লম্বা গাড়ির লাইন। বুক পকেট থেকে নোট বই আর ডট পেন বের করে বিমলদা খসখস করে কি লিখতে লাগলেন। আমি আর চোখে তাকিয়ে দেখলাম বিমলদার গালে নীলচে আভা। ফর্সা লোকেদের গালে দাড়ি কামানোর পর এরকম একটা রং ফুটে বেরোয়। গায়ে না গেঞ্জি, না শার্ট, কোন গোছের যেন সিনথেটিক কাপড়ের জামা, নিখুঁত কাটিংয়ের প্যান্ট, সবটা মিলিয়ে চেহারায় নিশ্চিত সাফল্যের ছবি। ট্যাক্সি আবার চলতে শুরু করতেই নোটবুক বন্ধ করে বিমলদা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কালকে অফিসে একটা টেক্সট করতে হবে, দু একটা জরুরি পয়েন্ট লিখে রাখলাম, পরে ভুলে যাব। ব্রিজ থেকে নেমে বালিগঞ্জ স্টেশনের মোড়ের কাছে বিমলদা বললেন, এই এখানে একটু দাঁড়াতে বল বিশু, মায়ের জন্য কিছু ফল কিনে নি। বললাম, দরকার নেই বিমলদা, বাড়ি চলুন সোজা, মাসিমা আজ দুপুরে মারা গিয়েছেন। এয়ারপোর্টে কথাটা বলা উচিত ছিল, কিন্তু এমন খবর আছে যা প্রথমেই বলে না ফেললে পরে ক্রমশই দেরি হয়ে যায়। তাছাড়া বিমলদা কোনো কারণে ধরে নিয়েছিলেন মাসিমা বেঁচে আছেন। আমি বুঝতেই পারছিলাম না কি করে খবরটা দেব। বিমলদার মুখে
যা ফুটে উঠল তাকে শোক না বলে বরং বিস্ময় বলা যেতে পারে। অবাক হয়ে বললেন, সে কি, মা বেঁচে নেই? কিন্তু আমি তো দেরি করিনি। টেলিগ্রাম পাওয়া মাত্রই প্রথম অ্যাভেলেবল ফ্লাইট ধরেছি, অথচ। বললাম, আপনার কোনো দোষ নেই বিমলদা, মাসিমা খুবই অসুস্থ ছিলেন। তা বটে, তবু শেষ সময়টা দেখা হলো না, এই যা। বিমলদা খুব চটপটে, হিসেবি আর দক্ষ মানুষ। শোকের আবেগ উনি মিনিট পাঁচেকের মধ্যেই দমন করে নিলেন। বললেন, মুশকিল হয়ে গেল, আগে জানলে। কেন, কি হলো বিমলদা? বেশি টাকা পয়সার সঙ্গে আনিনি, ফেরার টিকিট আছে। তাছাড়া 1,000 টাকা। টেলিগ্রাম পাই গতকাল সন্ধ্যাবেলা, তখন তো আর ব্যাংক খোলা নেই। হাতে যা ছিল নিয়ে চলে এসেছি। এতে হবে বলে মনে করিস? হয়ে যাবে বিমলদা, ঘাটে আর কত লাগে? চিকিৎসার খরচ তো আর নেই। আহা, তুই বুঝতে পারলি না। শুধু ঘাটের খরচই নয়, কার্ড ছাপানো, ডেকোরেটা, লোক খাওয়ানো, সে কি আর 4,000-এ? কাল সকালেই অফিসে একটা ট্রাঙ্ক কল করে দিতে হবে, টাকা নিয়ে যাতে কেউ চলে আসে। ছোটবেলা থেকেই দেখে আসছি কর্তব্যকর্মে যথাযথভাবে নিষ্পন্ন করার ব্যাপারে নিজের পরিবারে এবং পাড়ায় বিমলদার নাম আছে। পাড়ার বাবারা কোনো বিষয়ে ছেলেদের শৈথিল্য দেখলে উপদেশ দিতেন, বিমলের মতো হবার চেষ্টা করো। বললাম, ব্যাঙ্গালোরের লাইন খারাপ, আপনাকে ট্রাঙ্ক কল করবার চেষ্টা করা হয়েছিল। বড় মুশকিল তো। আচ্ছা, দেখা যাক। বিমলদা বাড়ি ঢুকতেই একটা কান্নার রোল উঠল। সচরাচর এইরকমই হয়ে থাকে, কিছুক্ষণ কান্নাকাটি করার পর ব্যাপারটা একটু ঝিমিয়ে পড়ে। কেবল নতুন কেউ খবর পেয়ে এসে হাজির হলে আবার একচোট কেঁদে নেওয়া হয়। কিস্তিতে হওয়ার জন্য আত্মীয় স্বজনের ওপর কম চাপ পড়ে। মেসোমশাই বারান্দার এক কোণে চুপ করে বসেছিলেন, গালে খোঁচা খোঁচা পাকা দাড়ি, পরনে আধময়লা ধুতি আর খদ্দরের পাঞ্জাবি। ছেলের দিকে একবার তাকিয়ে তিনি আবার শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইলেন। ভেতরের বারান্দায় নতুন খাটে মাসিমার দেহ শোয়ানো রয়েছে। বিমলদা এগিয়ে গিয়ে নিচু হয়ে পায়ে মাথা ঠেকাতে যেতেই বুক পকেট থেকে নোটবই, কলম, সিগারেট, লাইটার আর কিছু খুচরো পয়সা মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই তার দিকে তাকিয়ে আছে। বিমলদা দ্বিধায় পড়েছেন বুঝতে পারলাম। জিনিসগুলো আগে কুড়োবেন না মাকে প্রণাম করবেন। আমি এগিয়ে এসে সব গুছিয়ে তুলে নিচ্ছি দেখে তিনি হাঁটু গেড়ে মাসিমার পায়ে মাথা রাখলেন। দৃশ্যটা সত্যিই কেমন অবাস্তব। এই তো 7-8 দিন আগেও বারান্দায় ওই কোণটাতে বসে তরকারি কুটতে কুটতে মাসিমা আমার সঙ্গে গল্প করেছেন। বলছেন, আজকাল শীতে আর আলুর দর কমে না, মানুষ কি খেয়ে বেঁচে থাকবে বলো দেখি বিশু। হ্যাঁ মাসিমা, আপনার সময় ছিল অন্যরকম। সত্যি অন্য রকম ছিল। আমরা 4 পয়সার দুধ খেয়েছি। আমার বাপের বাড়ির গ্রামে ছিল বৃদ্ধ গোয়ালা, সে পুরো একটা টাকার খদ্দের পেলেই 16-র বদলে 20 সের দুধ দিত। মাংস ছিল 6 আনাসের, 2 ইলিশ মাছ 4 আনা। তোমার মেসোমশাই 2টোর কম আনতেন না। ও ভালো কথা মনে পড়েছে, সন্ধ্যাবেলা ফুলকপি সিঙ্গারা ভাজবো, তুমি এসে খেয়ে যাবে কিন্তু। তারপর কথায় কথায় মাসিমা বিমলদার প্রসঙ্গ এনে ফেলবেনই। এই রেখার বিয়ের জন্যই যা আটকে আছি বুঝলে বিশু। বিমল তো কেবলই বলছে ওর কাছে গিয়ে থাকতে, কিন্তু ও দেশা মেয়ের জন্য পাত্র পাবো কোথা থেকে? গেল হপ্তাতেও বিমল লিখেছে মা বাবা ছাড়া ওখানে ভালো লাগছে না। এবার রেখার ব্যবস্থাটা করেই। মাসিমা জানেন না,
গত পরশু বাজারে মেসোমশাই আমাকে ডেকে জিজ্ঞাসা করেছেন, তোমাদের পাড়ায় কোনো পিয়ন চিঠি দেয় বলো তো? ঠিক মতো চিঠি পাচ্ছ? বিমলের চিঠি আসেনি আজ প্রায় 1.5 মাস। ওর মা খুব চিন্তায় আছেন। পোস্ট অফিসে গিয়ে কমপ্লেন করলে ফল হবে বলে মনে করো? কাজেই গেল সপ্তাহে বিমলদার চিঠি আসতে পারে না, কিন্তু আমি মাসিমাকে সে কথা জানাই না। বলি, যাবেন বই কি মাসিমা, অমন ছেলে থাকতে কেন পড়ে থাকবেন এখানে? মাসিমা গলা নিচু করে ষড়যন্ত্রের সুরে বলেন, আসলে বৌমা যেন একটু কেমন কেমন, খারাপ বলছি না, কিন্তু আমাদের সঙ্গে মিলে না, বড্ড মডার্ন। বিমলকে নাম ধরে ডাকেই তোমার মেসে মশাই সামনে মাথায় ঘোমটে দেয় না। আবার শুনেছি নাকি ব্যাঙ্গালোরে নিজে গাড়ি চালায়। ঘোমটা দেওয়া আলতা পরা বউ হলে আমার মতো ভালো। মাসিমার ভালো হতো, কিন্তু বিমলদা চালাতে পারতেন কি? ব্যাঙ্গালোরে ব্যবসা, ককটেল পার্টি, কম্পিউটার সফটওয়্যার আর ফ্লপি ডিস্কের জগতে লাল পাড় শাড়ি পরা, আলতা পায়ে, ঘোমটা মাথায় বউয়ের স্থান কোথায়? বিমলদা বারান্দার কোণে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন। মেসোমশাই মুখ তুলে তাকালেন ছেলের দিকে, আস্তে আস্তে বললেন, তুই এসে গিয়েছিস, আর আমার চিন্তা নেই, যা করবার তুই কর। বিমলদা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মেসোমশাই একটু পরে আবার বললেন, বৌমার বাচ্চাকে নিয়ে আসবার জন্য তোর কর্মচারীকে ফোন করে দে। তাদের একেবারে সঙ্গে করে নিয়ে এলি না কেন? ওদের নিয়ে মানে আমি তো বুঝতে পারিনি মায়ের শরীর এত দূর খারাপ। তাহলে অবশ্য এখন আনিয়ে নে, বাড়ির বউ না থাকলে কাজ হবে কি করে? একটু বিব্রত গলায় বিমলদা বললেন, আসলে আসলে হয়েছে কি, সামনের মাসের প্রথমেই কুট্টুসের পরীক্ষা। এই সময়টায় মেসোমশাই একবার ছেলের দিকে তাকালেন, তারপর বললেন, তোর ছেলে তো কেজি 1-এ পড়ে, তাই না? হ্যাঁ, কিন্তু ওদের স্কুলে ভয়ানক কড়াকড়ি। একদিন কামাই করলে প্যারেন্ট কল করে। তাছাড়া টাফ কম্পিটিশনের যুগ, একটা একটা টাফ মিস করা উচিত নয় বাবা। মেসোমশাই বিমর্ষ মৃদু গলায় বললেন, না না, থাক, পড়ার ক্ষতি করে আনার প্রয়োজন নেই। ওদিকে পাড়ার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে যাচ্ছে। তারা প্রফেশনাল শ্মশান বন্ধু, মাসে 20 জায়গায় মানুষের দায় উদ্ধার করে। একজনের বাড়িতে এত সময় দিলে চলে না। বিমলদাও তৈরি হলেন কাঁধ দেবার জন্য, তবে তার খালি পায়ে চলা অভ্যেস নেই আদৌ। কার একটা হাওয়াই চটি পরে নিলেন। শোনা গেল রবারের চটিতে কোনো দোষ হয় না। ভিড়ের মধ্যে সবসময় গুরুত্বপূর্ণ পরামর্শ দেবার লোক থাকে। হরিধ্বনি তুলে দলটা উঠোন পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ল। মেসোমশাই বারান্দার শেষ অবধি গিয়ে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন। আস্তে আস্তে কাছে গিয়ে বললাম, মেসোমশাই, আপনি যাবেন না? মেসোমশাই আমার দিকে তাকাতেই বুঝতে পারলাম লোকটা সত্যি সত্যি বেঁচে নেই। লোকটা আজ দুপুরবেলা মরে গিয়েছে। যা দেখতে পাচ্ছি সেটা একটা শূন্য খোলস। এই খোলসটা এখনো কিছুদিন নড়ে চড়ে বেড়াবে, দাড়ি কামাবে, বাজার করে এনে দুপুরবেলা ভাত খাবে, রাস্তা পার হবার সময় সতর্কভাবে দুদিকে তাকিয়ে নেবে। পূর্ণিমার দিন প্রতিবেশীর বাড়িতে সত্যনারায়ণের প্রসাদ পেতে যাবে। কিন্তু ভেতরে ভেতরে লোকটা একদম মরে গিয়েছে। মাথা নেড়ে উনি বললেন, না, আমি আর যাব না। অনেকদিন একসঙ্গে ছিলাম, বুঝলে, চিরদিনের জন্য ছেড়ে গেছে আমাকে। দেহটা ধ্বংস হয়ে যাচ্ছে, সে আমি দেখতে পারবো না, পারবো না। বরং না দেখলে মনে হবে কাছাকাছি আছে।
তারপর বিহ্বল দৃষ্টিতে একবার চারিদিকে তাকিয়ে বললেন, আমারই কিন্তু আগে যাবার কথা, বুঝলে? কতদিন থেকে হার্টের অসুখে ভুগছি, জিভের তলায় সরবিটাল ট্যাবলেট রেখে রেখে চলছে। তাছাড়া আমি এই বয়সেও প্রায় ওর থেকে 8 বছরের বড়। কি অন্যায় কথা বলো তো! আমি আবার কোনো জিনিস ঠিক সময় খুঁজে পাই না, সব ভুলে যাই। আমার পক্ষে এভাবে একা একা। বলতে বলতে মেসোমশাই বুক পকেটে হাত দিলেন। তারপর পাশের 2 পকেটে অসহায় ভঙ্গিতে বললেন, আমার চশমা কই? চশমাটা কোথায় রাখলাম? যেন ভয়ানক ব্যস্ত হয়ে মেসোমশাই চশমা খোঁজবার জন্য বারান্দা দিয়ে শোবার ঘরের দিকে হেঁটে চলে যেতে লাগলেন। আমিও বেরিয়ে এলাম বাড়ি থেকে। প্রথমত বড় রাস্তার মোড় অবধি 100-2 গজ কাঁধে করে এনে বর্তমানে মাসিমার দেহ অপেক্ষমান ম্যাটাডোরের ভ্যানে চাপানো হচ্ছে। আমাকে দেখে বিমলদা বললেন, কোথায় পিছিয়ে পড়েছিলি? তুইও যাবি তো সঙ্গে নাকি? যাবো বই কি, নিশ্চয়ই যাব। বিমলদা জানেন না, মেসোমশাই জানেন না, পৃথিবীতে কেউ জানে না রেখার সঙ্গে আমার সম্পর্কের কথা। আর কখনো সুযোগ হবে না। মাসিমার শেষ কাজে আমাকে থাকতেই হবে। বিমলদা এফিসিয়েন্সি কথাটার মূর্ত প্রতীক। শ্মশানে পৌঁছে ঘাটবাবুকে ডেথ সার্টিফিকেট দেখিয়ে টাকা জমা দিয়ে চা জল খাবারের জন্য শ্মশান বন্ধুদের মাতব্বরকে খরচা বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে আমার পাশে সিমেন্টের বাঁধানো জায়গাটায় বসে বিমলদা বললেন, সব করে এলাম। ইলেকট্রিক চুল্লি একটা খালি হবে এক্ষুনি, সেটাই আমাদের দিয়ে দেবে। ফরচুনেটলি লাইনে আর কেউ নেই। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন বিমলদা। তারপর রথম্যান্সের প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে বললেন, চলে? বললাম, না, আপনি খান। খাস না? খাই, কিন্তু আপনার সামনে খাবো না। প্যাকেটটা আবার পকেটে পুরে ফেলে বিমলদা বললেন, ও, আরে এসব পুরনো সেন্টিমেন্ট এখনো বজায় রেখেছিস? ডেজ আর চেঞ্জিং, ব্রাদার। উত্তরে একটু হাসলাম। ধোয়া ছেড়ে বিমলদা বললেন, মাদার ডিড এ লট ফর আওয়ার ফ্যামিলি। বাবা অনেস্ট ছিলেন, কিন্তু টাকা রোজগার করতে হলে এক ধরনের কমার্শিয়াল বুদ্ধি থাকা দরকার। সেটা বাবার ছিল না। ফলে সারা জীবন কষ্ট করে চালিয়েছেন। সেই অল্প আয়ের ভেতরেই মাকে সব করতে হতো। মায়ের কাছে আমার অনেক ঋণ, বুঝলি বিশু। কথায় বলে মাতৃঋণ। বল, মায়ের কাছে আমি কোনো ক্ষোভ রাখবো না। সেই ঋণে যতটুকু পারি। আচ্ছা, তোর চেনাশুনো কোনো ভালো ক্যাটারার আছে? মাসিমার দেহ সামনে খাটের ওপর পড়ে, কিন্তু মেসোমশাই জলজান্ত বেঁচে রয়েছেন। অবাক হয়ে লক্ষ্য করলাম বিমলদা বাবার সম্বন্ধে কথা বলবার সময় ক্রিয়াপদের অতীতকাল ব্যবহার করছেন। প্রসঙ্গের মোড় ফেরবার জন্য জিজ্ঞাসা করলাম, আপনার কাজকর্ম কেমন চলছে বিমলদা? উৎসাহিত হয়ে বিমলদা বললেন, জাস্ট ফাইন। সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছিলাম। সত্যি কথা বলতে কি, এখন প্রোগ্রামিংয়ের জগতে একটু নামও হয়েছে। নতুন একটা প্ল্যান মাথায় খেলছে। ভাষার মতো প্রোগ্রামিংয়ে যদি শর্ট হ্যান্ডের মতো কিছু আবিষ্কার করা যায়, তাহলে একটাই ফ্লপি ডিস্ক থেকে 7-8 মেগাবাইট বেশি ইনফরমেশন কালেক্ট করা যাবে। জিনিসটা করে ফেলতে পারলে। বিমলদা কত কি বলে যেতে লাগলেন। আমি স্কুলে পড়াই আর লিটল ম্যাগাজিনে কবিতা লিখি। আমি তার অর্ধেকই বুঝতে পারলাম না। গিগাবাইট কাকে বলে? ফোরট্রান এবং ডিবেসটি প্লাসই বা কী জিনিস? আমি ঋণ রাখায় বিশ্বাস করি না। প্রাণপণ কাজ করে জীবন আর পৃথিবীর কাছে যত ঋণ সব শোধ করে যাব। ও, ভালো কথা, ট্যাক্সির ভাড়াটা তুই নিলি না তো? বললাম,
ওটা সত্যি মেসোমশাই দিয়ে দিয়েছিলেন। সত্যি বলছিস তো? দেখিস যেন ওই যে ঘাটবাবু ডাকছেন। চল চল, আমাদের ট্রাম এসে গেছে বোধহয়। মিনিট 15-20 মধ্যে মেটাল ট্রেতে করে মাসিমার দেহ চুল্লির মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঘাটবাবুর অফিস থেকে বেরিয়ে এসে বিমলদা বললেন, থরো বার্নিং হতে 38 মিনিট সময় লাগবে, ঘাটবাবু জানালেন। এই সময়টা নষ্ট না করে আমরা ব্যবহার করে নিতে পারি। হিন্দু শাস্ত্র কি বলে জানিস তো? যতক্ষণ চিতা জ্বলে ততক্ষণ অশৌচ হয় না। প্লেনে হালকা লাঞ্চ খেয়েছি। আই অ্যাম রিয়েলি স্টার্ভিং। পরে আবার কখন খাওয়া হবে কে জানে। ওদিকে একটা দোকানে তন্দুরি রুটি আর কোরমা বিক্রি হচ্ছে, চল খেয়ে নিই। বললাম, আপনি খান, আমার শরীরটা ভালো নেই, আমি সঙ্গে যাচ্ছি। 4টে মোটা রুটি আর কোরমা নিয়ে বসে গেলেন বিমলদা। দ্রুত খেয়ে নিতে হবে, সময় মাত্র 38 মিনিট। শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প 38 মিনিট। গল্প পাঠে এবং কথকের চরিত্রে আমি বিজয়, বিমলদার চরিত্রে রাজা, পোস্টার ডিজাইনিংয়ে বিএস ক্রিয়েশন অ্যান্ড কোম্পানি, সাউন্ড ডিজাইনে বিএস মিউজিক অ্যান্ড জেডস, প্রযোজনা স্টাডি একাডেমি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের, এবং এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন সমস্ত রকম আপডেট পেতে। সকলে ভালো থাকবেন, ঝরাপাতার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।